বন্ধুরা, আপনাদের মাঝে অসাধারণ একটি গল্প নিয়ে চলে আসলাম। গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি অনেক মজা পাবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি পছন্দ করেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আমরা নগর থেকে কিছুটা দূরে একটি পল্লীতে বাস করতাম। আমার স্বামী নিত্য আমার জন্য নগর থেকে মিষ্টান্ন নিয়ে আসত। আমি মিষ্টান্ন খেয়েই নিদ্রায় মগ্ন হয়ে যেতাম। যখন ভোরে জেগে উঠতাম, আমার বস্ত্র ভিজে থাকত, যেন কেউ আমার গায়ে জল ঢেলে দিয়েছে। একদিন রাতে আমার স্বামী মিষ্টান্ন আনলো, আর আমি না খেয়ে সেটা লুকিয়ে ফেলে দিলাম। তারপর সেই রাতে আমি যখন নিদ্রার ভান করলাম, হঠাৎ করে আমার বিবাহের রাতে আমি আমার স্বামীর কাছে এক অদ্ভুত আবদার করে বসলাম। আমি তাকে বললাম, আমার একটি জিনিসের খুব শখ, আর আমি সেটা ছাড়া থাকতেই পারি না। আমার স্বামী বলল, কি চাই বলো, তারপর দেখছি আমি তোমার জন্য কি করতে পারি। আমি আমার স্বামীকে বললাম, প্রথমে কথা দাও, যেটা আমি বলবো সেটাই তুমি করবে। সে বলল, ঠিক আছে, তুমি আমাকে বলো, আমি চেষ্টা করব। তখন আমার স্বামী একটু চিন্তায় পড়ে গেল। সে ভাবল, কি জানি কি বলতে চলেছি। কিন্তু যখন আমি তাকে বললাম, সে হাসতে লাগলো, আর সে অনেক বেশি খুশি হয়ে গেল। আমি তাকে বললাম, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, কিন্তু পল্লীতে ভালো মিষ্টি পাওয়া যায় না। তোমার কাজ তো নগরে, তুমি প্রতিদিনই তো আসা যাওয়া করতে থাকো, তাহলে যখনই তুমি নগরে যাবে তখন আমার জন্য মিষ্টি খাবার কিছু না কিছু নিয়ে আসবে না? না হলে আমি রেগে যাব। আমার কথায় আমার স্বামী হাসতে লাগলো আর বলল, ঠিক আছে, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসব, কিন্তু আমায় একটা কথা বলো, এত মিষ্টি খেলে তুমি মোটা হয়ে যাবে না তো? আমি বললাম, না, আমার শরীর এমন যে আমি ছোট থেকে এত মিষ্টি খাই, কিন্তু আমি মোটা হই না। তুমি চিন্তা করো না, আমি সব সময় এরকম পাতলাই থাকব, কিন্তু আমি মিষ্টি অবশ্যই খেতে চাই। আমি সব কাজ করব, তোমার সব কথা শুনব। কত সময় লাগবে তোমার? কত টাকাই বা লাগবে বলো? একটু যদি আমার জন্য মিষ্টি নিয়ে আসো, কী বা হবে তোমার? আমার স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য কিছু না কিছু নিয়ে আসতে থাকব। সে ভীষণ খুশি হয়ে গেল, যদিও আমার মনে হলো যে সে আবার বিরক্ত না হয়ে যায়। কিন্তু এখন সে যখনই নগরে যায় আমার জন্য মিষ্টান্ন নিয়ে আসে। আমি মিষ্টান্ন ভীষণ ভালোবাসি। মিষ্টান্ন খেয়ে আমি শান্তিতে নিদ্রায় মগ্ন হয়ে যেতাম। কিন্তু তারপর আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো, যেটা একদমই স্বাভাবিক ছিল না। একদিন আমি আমার স্বামীর নিয়ে আসা মিষ্টান্ন খাইনি, ফেলে দিয়েছিলাম, আর নিদ্রার অভিনয় করতে লাগলাম। কিন্তু আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল যখন আমি দেখলাম যে আমার ঘরে কেউ উপস্থিত ছিল, আর সেটা একজন নয়, বরং ৩-৪ জন। আমি আমার মা বাবার একমাত্র কন্যা, আর আমার মা বাবা ছিল পল্লীর জমিদার। আমার নামে না জানি কত জমি আর গবাদি পশু ছিল। আমার বিবাহ যার সাথে হলো সে আমার থেকে একটু বড় ছিল, কিন্তু কি জানি কেন আমার তাকে ভালো লেগে গেল। কথায় আছে যে কাউকে চোখের দেখাতেই ভালো লেগে গেলে তাকে মনেরও ভালো লেগে যায়, আর ওই মানুষটাকে আমার দেখে ভালো লেগে গিয়েছিল, কেননা সে ভীষণ সুন্দর ছিল। আমার মা বাবার সাথে আমার এমন সম্পর্ক ছিল যে যদি আমি তাদেরকে বলতাম আমার বিবাহ এই মানুষটার সাথে আমাকে করিয়ে দাও, তারা চিন্তা ভাবনা না করে করিয়ে দিত। যখন আমাকে তার ছবি দেখানো হলো, তখন আমার হৃদয় থেকে সিদ্ধান্ত আসলো যে আমার এই মানুষটার সাথেই বিবাহ করা উচিত, আর আমি হ্যাঁ বলে দিলাম। আমার মা বাবা আমাকে ভীষণ ভালোবাসত, পুরো বংশ আমার পিছনে ছিল, কিন্তু আমার বাবার কথা ছিল বংশের মধ্যে বিবাহ দেব না, কেননা আমাদের বংশে কোনো ছেলে এমন ছিল না যে যোগ্য ছিল, আর আমার কাউকেই পছন্দ ছিল না। এই মানুষটাকে আমি পছন্দ করতাম, আর তাই আমি তাকে বিবাহ করে নিলাম। তার আর আমার বয়সের পার্থক্য ছিল প্রায় 8.5 বছর, কিন্তু তা মনে হতো না। বিবাহের দিন আমি আমার স্বামীকে আবদার করেছিলাম যে আমার সব সময় মিষ্টি খেতে ভালো লাগে, তোমাকে আমার জন্য যে কোনো মিষ্টি আনতে হবে। সে সাথে সাথে মেনে নিয়েছিল। সেও বুঝতো যে আমি এমন একটা ঘর থেকে এসেছি যেখানে আমি সবার আদরে ছিলাম, আর আমার সমস্ত কথা সবাই মেনে নিত, এজন্য সেই বা কেন বারণ করবে? এমনিতেও 1-2 দিনের বিবাহ করা বউকে কেউ বারণ কোনো বিষয়ই করে না। নতুন বউদের কাছে এটাই তো একটা সময় যখন নিজের সব কথা সহজেই তারা রাজি করিয়ে নিতে পারে। যদি চায় তাহলে সব কিছু তারা আদায় করতে পারে সে সময়। আর তাছাড়া সেই আদায় করার ব্যাপারটা তো আর সারা জীবন চলে না। পরে তার সম্মান এত বাজেভাবে নেমে যেতে থাকে যে যেন কোনোদিন তার সম্মানই ছিল না। শুধুমাত্র বিবাহের দিনগুলোই এমন যখন নিজের কথায় কথায় সহজেই রাজি করিয়ে নেওয়া যায়। আর আমিও এরকম তাই করেছিলাম। এখন আমার স্বামী যখনই নগরে যায় আমার জন্য মনে করে মিষ্টান্ন নিয়ে আসে, আর তার নগরে 7 দিনে 3 থেকে 4 চক্কর লাগাতেই হতো। মিষ্টান্ন তো আমি খেতাম, কিন্তু একটা ঘটনা ভীষণ অদ্ভুত ছিল। যেই আমি আমার স্বামীর আলা মিষ্টান্ন খেতাম আমার খুব নিদ্রা পেয়ে যেত।
শুনতাম যে মিষ্টি খেলে মানুষের খুব ভালো নিদ্রা হয়, কিন্তু আমার নিদ্রা তো একটু বেশি ছিল। মিষ্টান্ন খেতে না খেতে 10 মিনিটও যেত না, আমি নিদ্রায় মগ্ন হয়ে যেতাম, আর আমি সকালবেলা জাগতাম। এইভাবে আমি বুঝতেই পারতাম না যে আমার পিছনে ঘরে ঠিক কী চলছে। কেননা বলা হয় যে নিদ্রিত আর মৃত মানুষের মধ্যে কোনো তফাৎ থাকে না। একটাই তফাৎ থাকে, যে নিদ্রিত মানুষটা জেগে যায় আর মৃত মানুষ জাগে না। এজন্য সে বুঝতে পারে না যে সেই সময় নিদ্রায় থাকে, সেই সময় আসলে কি হয়। আমি যখন জাগতাম তখন কখনো রাতের খাবার বানানো থাকতো না, তো কখনো দিনের। কিন্তু আমার স্বামী কোনো কথাই বলতো না, আর না এ ব্যাপারে তার কোনো রাগ ছিল। আমাকে জেগে থাকতে দেখে সে বলতো, জেগে গেছো, চলো এসো এসো খাবার খেয়ে নাও, বা চলো কোথাও বাইরে যাই, বা কোনো কাজ বলে দিত, কিন্তু কখনো রাগ দেখাতো না। যখন কিনা তার জায়গায় যদি অন্য কেউ হতো, সে তো এটাই বলতো যে খাও আর খেয়েই নিদ্রায় মগ্ন হয়ে পড়ো। এটা আবার কি ধরনের আচরণ? এই ব্যাপারটার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ ছিলাম, আর আমার এই কথাটাতে সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। এজন্য তার আমার কথাই খারাপ লাগতো না, এজন্য তার আমার না কাজ করা খারাপ লাগতো না। কিন্তু এবার এটা কিছু বেশি হয়ে যাচ্ছিল। একদিন এরকম হলো যে আমি মিষ্টান্ন খেয়ে নিদ্রায় মগ্ন হয়ে গেলাম, আর রাত্রি 2টোর সময় আমার চোখ খুলল। তখন আমার স্বামী ঘরে ছিল না, যদিও সে ওই সময় ঘরেই থাকতো, তার ফোনও বন্ধ ছিল। আমি দেখলাম তখন বৈঠকের আলো জ্বলছিল। রাত 2টোয় বৈঠক ঘরের আলো জ্বলে থাকায় মনে হলো যে ভুল করে হয়তো জ্বলে রয়েছে, কিন্তু যখন আমি কাছে গেলাম তখন সেখান থেকে আমি কিছু আওয়াজ পেলাম। একটা আওয়াজ তো আমার স্বামীর ছিল, অন্য আওয়াজটা আমি চিনতে পারলাম না, কিন্তু এটা আমি বুঝে গেলাম যে মেয়ের আওয়াজ ছিল। কিন্তু ওই সময় বৈঠক ঘরে কোনো মেয়ে কীভাবে থাকতে পারে, তাও আমার স্বামীর সাথে? আমার মাথায় খটকা লাগলো, আর আমি রেগে গেলাম, আর আমার মধ্যে যতটুকু নিদ্রা ছিল সেটা হঠাৎ করেই উড়ে গেল। আমি আওয়াজ করায় সেখানের পরিবেশ তখন শান্ত হয়ে গেল। প্রায় 10 মিনিট পর আমার স্বামী বাইরে আসলো। সে বলতে লাগলো, তুমি জেগে গেছো? তুমি জেগে কি করে গেলে? আমি বললাম, আমি জেগে কি করে গেলাম, এটা দিয়ে কি বলতে চাইছো তুমি? মানুষ যেমন নিদ্রায় যায় তেমন করে সে তো জাগবেই, কিন্তু তুমি বৈঠক ঘরে কি করছো? তখন সে বলতে লাগলো, আমার বন্ধু এসেছিল। আমি বললাম, তোমার বন্ধুর তো আওয়াজ পাইনি, বরং একটা মেয়ের আওয়াজ পেলাম। তখন সে বলতে লাগলো, তার স্ত্রী তো তার সাথে এসেছে। আমি বললাম, স্ত্রী আর তার স্বামী রাত 2টোর সময় আমাদের ঘরে কি করছে? আর যদি তার স্ত্রী এসে থাকে তাহলে আমিও তার সাথে দেখা করতে চাই, তাদের জন্য কিছু খাবার আর চা বানাই। তখন আমার স্বামী বলল, তুমি যখন চিৎকার দিলে ঘরে, তখনই ওরা চলে গেছে, কেননা ওরা যাবার জন্যই তখন তৈরি হয়েছিল। বৈঠক ঘরের একটা দরজা বাইরের দিকেও খোলে, এজন্যই বোধহয় আমার স্বামী তাদেরকে ওখান দিয়ে বের করে দিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, রাত 2টোর সময় কে কার বাড়িতে নিজের স্ত্রীকে নিয়ে এরকমভাবে আসে? আমার স্বামীর ওপর আমার সন্দেহ হলো, কিন্তু তারপর ভাবলাম যে না, এরকমটা করা উচিত না। আমার স্বামী আমাকে যথেষ্ট ভালোবাসে, আমার সব কথা শুনে সে নিজের বাড়িতে কাজের লোক পর্যন্ত রেখে দিয়েছে। আমাকে শুধু খাবারটাই বানাতে হয়, সেটাও কখনো কখনো আমার স্বামী প্রায় নিজেই খাবার বানিয়ে নেয় বা বাইরে থেকে নিয়ে আসে। আমি এত ভালো স্বামী পেয়েছিলাম, যার ওপর আমার সন্দেহ করার কী বা দরকার? কিন্তু একদিন আমাকে আমার স্বামী বলল, আমার কিছু টাকার দরকার। আমি জিজ্ঞাসা করলাম যে কত টাকা? সে তখন একটা বড় অঙ্কের টাকার কথা বলল। আমি বললাম, এটা তো অনেক টাকা। সে বলতে লাগলো, তোমার পক্ষে কি এটা মুশকিল? তুমি তোমার বাবাকে বলো। আমি বললাম, বাবা যখন জানতে পারবে যে তুমি টাকা চাইছো, সে যে কোনোভাবে সেটা জোগাড় করে দিয়ে দেবে। আমার স্বামী বলল, না, বাবাকে তুমি এটা বলো না যে টাকা আমি চাইছি, তুমি এটা বলো যে তুমি চাইছো। আমি বললাম যে আমি কি বলবো, আমার তো এখনই বিবাহ হয়েছে। এমন কিছু বড় যুক্তি আমার মাথার মধ্যে আসছিল না যে যেটা শুনে তারা রাজি হয়ে যাবে। আমার স্বামী বলল, কথা তো তোমাকেই বলতে হবে, তুমি কিভাবে বলবে সেটা তোমার ব্যাপার, ব্যাস আমার নাম যেন না আসে, না হলে তারা ভাববে যে আমাদের জামাই আমাদের টাকার উপর নজর দিয়েছে, সে লোভী, নিজে কিছু করার ক্ষমতা নেই, তাই আমাদের থেকে টাকা চাইছে, তাহলে আমাদের মেয়েকে কি খাওয়ায় সে? আমি বললাম, তোমার সম্মান শুধু তোমার না, আমারও সম্মান। আমি এভাবে কথা বলবো না যে তোমার টাকা দরকার, আমি আজই বাবাকে ফোন করব। আমি নিজের বাবাকে ফোন করলাম আর বললাম, আমার টাকা পয়সার দরকার। বাবা বলল, তোমার টাকার কি প্রয়োজন? আমাকে অনেক কিছু কথা শুনতে হলো, আর তারপর আমি অনেকগুলো মিথ্যে কথা বলে তাকে রাজি করালাম যে আমার সোনার অলংকার নেওয়ার দরকার। বাবা বলল, বিবাহে তো তোমাকে 10 ভরি সোনা দেওয়া হয়েছে, সেগুলো কোনো কাজে আসলো না? আমি বললাম, না, আমার নতুন নকশা পছন্দ হয়েছে, আমি ওটাই চাই। আমার স্বামী বারণ করে দিয়েছে, কিন্তু ব্যাস আমার হৃদয় ওতেই আটকে আছে। আমার বাবা বলল, কিন্তু তুমি তো এরকম কোনোদিন ছিলে না। আচ্ছা ঠিক আছে, চলো
তুমি যখন জেদ করছো তখন কি করতে পারি। তারা টাকা পয়সা পাঠিয়ে দিল, যেটা আমি আমার স্বামীকে দিয়ে দিলাম। আর একদিন একটা আইনজীবী আমাদের ঘরে আসলো, আর সে একটা ফাইল আনলো সাথে, আর বলল এটা বড় সাহেবকে দিয়ে দেবেন, ভীষণ প্রয়োজন। আমার স্বামী টাকা নিয়ে এটাই বলেছিল যে তাকে জমির জন্য সার নিতে হবে, জমি ভীষণ খারাপ হয়ে গেছে, আর চাষের যন্ত্রও কিনতে হবে। কিন্তু এই ফাইলটা দেখে তো মনে হচ্ছে যে জমি শুধু খারাপ হয়নি, জমি তো কবে অনুর্বর হয়ে গেছে, ওখানে তো একটা শস্যও চাষ হয় না। তাহলে আমার স্বামী ওই টাকাটা কোথায় লাগিয়েছে, যখন কিনা সে বলেছিল আমাকে জমির জন্য জিনিস কিনতে হবে, কিন্তু জমি তো অনুর্বর হয়ে পড়ে আছে। আমার স্বামী ওই টাকা পয়সা নিয়ে আমোদ প্রমোদ করছিল। সে ঘরের জিনিসপত্র সেই টাকাতেই লাগিয়ে দিয়েছিল। কাল যখন ওই টাকা পয়সা শেষ হয়ে গেল, তখন সে আবার আমাকে টাকা পয়সার জন্য বলতে লাগলো, কেননা তার কাছে তো টাকা পয়সা রোজগারের কোনো রাস্তাই ছিল না। ঠিক এই যুক্তিই বেরিয়ে আসছিল পরিষ্কারভাবে। আমি গিয়ে আলমারি খুললাম, সেখানে আমার কোনো অলংকার ছিল না। তার মানে এর আগে যে সংসার চলছিল সেটা আমার অলংকার বেছে দিয়ে চলছিল, আর আমি জানতেও পারিনি। আর এদিকে ৮-৯ ভরি সোনা আমার আলমারি থেকে উধাও হয়ে গেল। এর মানে আমার স্বামী আমাকে ব্যবহার করছিল। আমার স্বামী না জানি আমাকে কি খাইয়ে দিত যে আমি সবসময় নিদ্রায় মগ্ন হয়েই থাকতাম। এবার তো আমার রক্তচাপও কম থাকতো। আর যখন আমার চোখ খুলত তখন বৈঠকে কোনো না কোনো সভা চলত। আমার স্বামী গল্প করতে থাকতো, কখনো ঘরের মধ্যে গানের আওয়াজ আসতো, তো কখনো মেয়েদের আওয়াজ। সে আমাকে কি ভেবে নিয়েছিল। তো একদিন আমি চিকিৎসকের কাছে গেলাম। তখন চিকিৎসক বলল, আপনাকে নিদ্রার ওষুধ দেয়া হয়? এত নিদ্রা এমনিতে মানুষের আসে না। যখন কিনা আপনি গর্ভবতীও নন, আর আপনার সঙ্গে এরকম কোনো ঘটনাও ঘটেনি, তাহলে আপনার এত নিদ্রা কিভাবে আসতে পারে? এবার আমার সন্দেহ হলো। আর একদিন আমি আমার স্বামীর আনা মিষ্টান্ন খেলাম না, আর সেটাকে ফেলে দিলাম লুকিয়ে। ওই দিন আমার একদম নিদ্রা আসেনি। আমি পুরো দিন জেগেছিলাম। যে সময়টা আমার নিদ্রায় মগ্ন হওয়া উচিত ছিল, ওই সময় আমার নিদ্রা আসছিল না, কিন্তু আমি নিদ্রার নাটক করছিলাম। আমার স্বামী ঘরে আসলো। আমার মনে হলো সে নিদ্রার জন্য এসেছে, কিন্তু সে নিদ্রাতে আসেনি। সে দেখতে এসেছিল যে আমি জেগে আছি কিনা। সে আমাকে নিদ্রায় দেখে ফেরত চলে গেল। আর তারপর আমি বৈঠকের দরজা খোলার আওয়াজ পেলাম। তারপর ঘরের মধ্যে মদের আসর বসাতো। আমি আমার স্বামীর ওপর রাগ করে তার সামনে চলে যাইনি, বরং আমি সেখান থেকে চুপচাপ চলে আসলাম। আমি বাবাকে ফোন করলাম। আমার স্বামী আমাকে খুঁজতে খুঁজতে আমার বাড়ি আসলো। সে বলতে লাগলো, আপনার মেয়ে ঘরে নেই। আমার বাবা বলতে লাগলো, সে তো এখানেও নেই। আমার মেয়ে কোথায় আছে বলো? আমি তো তোমার সাথেই বিদায় করেছিলাম ওকে। কোথায় আমার মেয়ে? যখন কিনা আমি আমার বাবার ঘরেই ছিলাম। আমার বাবা আমার স্বামীকে অনেক অপমান করলো। সে আমাকে এখানে সেখানে খুঁজতে লাগলো। আমি আমার ফোন অন রেখেছিলাম, কিন্তু আমি তুলিনি। ফোন বেজে গেল। তারপর সে বাড়ি এসে বলতে লাগলো, আমি তো খুঁজে পাচ্ছি না, আপনি সাহায্য করুন। তারপর বাবা সব কিছু বলল, আর এটাও বলল, তুমি আমার মেয়ের সাথে কি করেছো তার জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি তাকে অজ্ঞান করে নিজে আমোদ প্রমোদ করতে, আর ওর টাকায় তুমি আমার মেয়েকে কি ভেবে রেখেছ? আমার বাবা একদম দেরি করেনি, আর তার উপর বিবাহ বিচ্ছেদ হওয়ার জন্য মামলা করে দিল। আমিও আমার বাবার সঙ্গ দিলাম। আমার বাবা বলল যে তুমি এরকম মানুষের সাথে একদম থাকতে পারবে না। আমরা ওকে কি ভেবেছিলাম আর ও কী বেরোলো। সে একটা জুয়ারি, আমোদপ্রিয় বাজে লোক, আর তার সাথে জীবন ভালোভাবে কাটানো সম্ভব না, না আর না। একজন ভালো বাবা হতে পারবে সে কখনো? সে তোমার সাথে বিবাহ করেছিল শুধুমাত্র তোমার টাকা পয়সার জন্য। আমাদের থেকেও ভুল হয়ে গেছে, আমরা ওকে চিনতে পারিনি। আমরা আমাদের চাঁদের মতো মেয়ে ওকে দিয়ে দিয়েছি, কিন্তু এবার আমরা নিজের ভুল শুধরে নেব। শুধু এটুকুই নয়, আমার স্বামী প্রথমেও এই ধরনের ঘটনা ঘটিয়েছিল। সে আমার সাথে বিবাহ করেছিল আমার কাছে অনেক টাকা পয়সা ছিল বলে। তার এটাই পরিকল্পনা ছিল যে সে আমাকে অজ্ঞান করে লুকিয়ে সব কাজ করবে। আর তারপর যখন আমি তাকে বললাম আমি সবসময় মিষ্টি খেতে ভালোবাসি, আমার জন্য মিষ্টি অবশ্যই নিয়ে আসবে, তখন তার জন্য ব্যাপারটা এমন ছিল যে সে যা চাইছিল তাই যেন নিজে থেকেই তার হাতে এসে ধরা দিয়েছে। ওর জন্য ব্যাপারটা ঠিক এরকমই ছিল। সে মিষ্টান্নের মধ্যে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে আমাকে খাওয়াতে থাকতো। আর যে লোক অন্যের বোন মেয়েদেরকে ঘরে ডাকে সে নিজের স্ত্রীকেও বিক্রি করে দিতে পারে। এই জন্য আমি তার সাথে থাকার জন্য বারণ করে দিলাম। আমি তার সাথে থাকতে চাইনি। যে একদিনের জন্য আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করেনি, বরং আমাকে অজ্ঞান করে অন্য নারীদের কাছে যেত, সেটাও আমারই আনা টাকা দিয়েই। কেন থাকবো তার সাথে? আমি আমার স্বামীকে ছেড়ে দিলাম, আর এই সমস্ত কিছু বাজে দুঃস্বপ্ন ভেবে ভুলে গেলাম। 3 বছর পর আমার আবার বিবাহ হয়, আর আমি আমার জীবনে এখন ভীষণ খুশি। আমার প্রথম স্বামীর ব্যাপারে আমি জানতে পারি যে সে নিজের সমস্ত জমি বিক্রি করে পথে এসে গেছে, সব কিছু বিক্রি হয়ে গেছে, আর আজকাল তার অবস্থা ভীষণ খারাপ। কিন্তু এরকম লোকের সাথে এরকমটাই হওয়া উচিত। তো বন্ধুরা,
আজকে এই পর্যন্তই। এই গল্পটা শুনে তোমাদের কেমন লেগেছে? সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আবারও ফিরছি তোমাদের মাঝে নতুন গল্প নিয়ে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।